প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, বাসায় থাকো এবং নিয়মিত পড়ালেখা করো। আজকে আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সহকারী শিক্ষক, কুমিল্লা মডার্ন হাই স্কুল, উপস্থিত হয়েছি অনলাইন ক্লাসে। অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের এই পাঠদানটা হলো নবম শ্রেণীর ব্যবসা শিক্ষা শিক্ষার্থীদের উদ্দেশ্যে। নবম শ্রেণীর ব্যবসা শিক্ষা শিক্ষার্থীদের তৃতীয় অধ্যায় নিয়ে এর পূর্বে আমি কয়েকটি আলোচনা করেছি এবং গাণিতিক সমস্যা সমাধান করেছি। আজকে আরেকটি আমরা গাণিতিক সমস্যা সমাধান করব অধ্যায় তৃতীয়র উপরে। প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা কাগজ কলম হাতে নাও এবং হিসাব বিজ্ঞান বইটা নাও। আমরা আজকে নবম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন ক্লাস নিব। বিষয় হলো হিসাব বিজ্ঞান। হিসাব বিজ্ঞান আমাদের অধ্যায় হলো তৃতীয়। এই অধ্যায়টা আমরা পূর্বেই তোমরা দেখেছ। দুইটি অঙ্ক, একটা হলো একতরফা দাখিলা পদ্ধতি আর একটা হলো দুতরফা দাখিলা পদ্ধতি। এই দুটা পদ্ধতির উপরে আমরা দুইটি অঙ্ক দেখেছি। আজকে দুতরফা দাখিলা পদ্ধতির উপর তোমাদের আরেকটি গাণিতিক সমস্যার সমাধান নিয়ে উপস্থিত হয়েছি। চলো আমরা একটা গাণিতিক সমস্যা দেখি দুতরফা দাখিলা পদ্ধতির উপর। যদি আমরা একটা অনুচ্ছেদটা তোমরা লেখো, জনাব রায়হান 2020 সালের 31/20 সালের 1 জানুয়ারি নগদ 50,000 টাকা ও 20,000 টাকার পণ্য দ্রব্য নিয়ে কারবার আরম্ভ করল। অন্যান্য লেনদেন সমূহ নিম্নরূপ। জানুয়ারি মাসে ব্যবসা শুরু করছে। জানুয়ারি 5 নগদে পণ্য ক্রয় 30,000 টাকা। জানুয়ারি 15 বাকিতে পণ্য বিক্রয় 50,000 টাকা। জানুয়ারি 30 কর্মচারীর বেতন প্রদান 5,000। ক নম্বর প্রশ্নে আমাদের জানতে চাইতেছে জনাব রায়হানের প্রারম্ভিক মূলধনের
পরিমাণ কত। খ নম্বর জানলো আমাদের উল্লিখিত লেনদেন সমূহ কারণ সহ ডেবিট ও ক্রেডিট নির্ণয় করো। গ নম্বর লেনদেন সমূহের হিসাবের শ্রেণী বিভাগ দেখা। জানতে চাইছি আমাদের, তোমরা দেখো 1 তারিখে নগদ 50,000 টাকা 20,000 টাকার পণ্য দ্রব্য নিয়ে ব্যবসা শুরু করলো। 5 তারিখে নগদে পণ্য বিক্রয় করলো 30,000। 15 তারিখে বাকিতে পণ্য বিক্রয় করলো 50,000। কর্মচারীর বেতন পাবে। রায়হানের প্রারম্ভিক মূলধনের পরিমাণ কত? প্রারম্ভিক মূলধন বলতে কারবার প্রতিষ্ঠান শুরু করার সময় মালিক যে সকল পুঁজি, অর্থ, পণ্যদ্রব্য, মালামাল অথবা সম্পদ নিয়ে ব্যবসা শুরু করে সেগুলোকে বলা হয় প্রারম্ভিক মূলধন। অর্থাৎ 1 তারিখে সকল প্রকার সম্পদগুলো যেগুলো নিয়ে ব্যবসা শুরু করে, সেটা পুঁজি হতে পারে, নগদ টাকা হতে পারে, সেটা পণ্যদ্রব্য হতে পারে, সেটা আসবাবপত্র হতে পারে, যন্ত্রপাতি হতে পারে, যেগুলো নিয়ে ব্যবসাটা স্টার্ট করে, শুরু করে, সে সমস্ত জিনিসগুলোর, সম্পদগুলোর মোট যোগফলটা হলো প্রারম্ভিক মূলধন। 1 তারিখের সম্পদ থেকে দায় বিয়োগ করলে প্রারম্ভিক মূলধন পাওয়া যায়। তাহলে আমরা এখানে দেখতে পাই নগদ 50,000 টাকা, এটা এক ধরনের সম্পদ, এবং 20,000 টাকার পণ্য দ্রব্য, এটা নিয়ে ব্যবসা শুরু করছে। এখানে কোনো দায় নেই। যেহেতু দায় নেই, তাহলে নগদ টাকা আর পণ্য দ্রব্য এই দুইটার টাকা ডিজিটের যোগফল হবে আমাদের প্রারম্ভিক মূলধনের পরিমাণ। প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা ক নম্বর সমাধান আছে জনাব রায়হানের প্রারম্ভিক মূলধনের পরিমাণ কত সেটা নির্ণয় করি। আশা করি তোমরা এই অধ্যায় বুঝবে এবং সহজে এই অধ্যায়টা থেকে গাণিতিক সমস্যার সমাধান করতে পারবে, যে কোনো ধরনের সমাধান করতে পারবে। আশা করি তোমরা ক্লাসগুলো দেখে সে উপকৃত হবে। তাহলে আমরা যদি এটাকে ঘর আকারে এভাবে করে নিই, প্রথমে আসবে বিবরণ, এখানে আসবে টাকা। বিবরণের পরে কি নিয়ে শুরু করেছিল? নগদ অর্থ। তাহলে আমরা লিখব নগদ অর্থ 50,000 টাকা। তারপরে নিয়েছিল পণ্য দ্রব্য, তারপরে আমরা লিখব পণ্য দ্রব্য 20,000 টাকা। এই নগদ অর্থ এবং পণ্য দ্রব্যের সমন্বয়ে যোগফল হলো প্রারম্ভিক মূলধন। বস্তুরের শুরু থেকে যে মূলধন, সেই মূলধনটাকে বলা হয় প্রারম্ভিক মূলধন, 1 তারিখের মূলধন। আশা করি তোমরা কয়ের অ্যান্সারটা সবাই বুঝতে পেরেছ। ভেরি গুড। চলো আমরা খ নম্বর প্রশ্নের সমাধানটা করি। খ নম্বর আমাদের জানতে চেয়েছে লেনদেনগুলোর
কারণ সহ ডেবিট এবং ক্রেডিট নির্ণয় করা। কারণ সহ ডেবিট ক্রেডিট কিভাবে আমরা নির্ণয় করি? হিসাবের যে দুটি পক্ষ আছে, এক পক্ষ সুবিধা গ্রহণ করবে, আরেক পক্ষ সুবিধা প্রদান করবে। অর্থাৎ এক পক্ষ দাতা, আরেক পক্ষ গ্রহীতা। এই দাতা এবং গ্রহীতা দুটি পক্ষ আমরা কিভাবে করি সেটা ছক আকারে আমরা এখানে উপস্থাপন করব। ঘরটা তোমরা এভাবে করে নিলে সহজে সমাধানটা করতে পারবে। আশা করি তোমরা সবাই বুঝতে সহজ হবে। এখানে লিখব আমরা প্রথমে তারিখ, লিখব বিবরণ, তারপরে এই ঘরটার মধ্যে আমরা লিখব ডেবিট ও ক্রেডিট। এখানে লিখব টাকার পরিমাণ, এখানে লিখব কারণ। আমরা খ নম্বর গাণিতিক সমস্যা সমাধান করছি। তাহলে তারিখ, বিবরণ, ডেবিট ও ক্রেডিট, টাকা, কারণ। আমরা 1 তারিখের লেনদেনটা ডেবিট ক্রেডিট নির্ণয় করি। জানুয়ারি 1। তোমরা কি বুঝতে পারো ডেবিট ক্রেডিট কিভাবে নির্ণয় করে? আগের ক্লাসে বলেছিলাম, এখন আবার রিপিট করছি। দুটি পক্ষ হিসাবে, এক পক্ষ ডেবিট, এক পক্ষ ক্রেডিট। 5 প্রকার হিসাব: আয় হিসাব, ব্যয় হিসাব, সম্পদ হিসাব, দায় হিসাব এবং মালিকানা সত্ত্ব। এই 5 প্রকার হিসাবে ব্যয় হিসাবের ক্ষেত্রে ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট হবে, ব্যয় হ্রাস পেলে ক্রেডিট হবে। সম্পদ হিসাবের ক্ষেত্রে একই রকম, সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হবে এবং সম্পদ হ্রাস পেলে ক্রেডিট হবে। দায় হিসাবের ক্ষেত্রে দায় যদি কমে হ্রাস পায় ডেবিট হবে, দায় যদি বাড়ে বৃদ্ধি পায় দায় ক্রেডিট হবে। আয়ের ক্ষেত্রে একই রকম, আয় যদি হ্রাস পায় ডেবিট হবে, আয় যদি বৃদ্ধি পায় ক্রেডিট হবে। মালিকানা সত্ত্ব একই রূপ, মালিকানা সত্ত্ব যদি হ্রাস পায় ডেবিট হবে এবং মালিকানা সত্ত্ব যদি বৃদ্ধি পায় তাহলে ক্রেডিট হবে। এই হিসাবের প্রকারভেদের মধ্যে আমরা ডেবিট এবং ক্রেডিট নির্ণয় করব, কোনটা ডেবিট হবে এবং কোনটা ক্রেডিট হবে। 1 তারিখে নগদ টাকা নিয়ে শুরু করছিল যেহেতু, তাহলে নগদ টাকা ব্যবসা প্রতিষ্ঠানে বৃদ্ধি পেয়েছে। নগদান হিসাব ডেবিট। নগদান হিসাবটা হলো সম্পত্তিবাচক হিসাব, সম্পত্তি বৃদ্ধি পেয়েছে। টাকা হলো 50,000। 1 তারিখের পণ্যদ্রব্য, এটা জেনে রাখো, পণ্যদ্রব্য, মাল, ক্রয় এগুলোর নামে কোনো হিসাব হয় না। পণ্যদ্রব্য, চেক এবং মাল এগুলোর নামে হিসাবে যদি এগুলো থাকে তাহলে কি লিখতে হবে? পণ্যদ্রব্য যদি থাকে 1 তারিখের, সেটাকে লিখতে হবে ক্রয় হিসাব। ডেবিট 20,000 টাকা, এই দুটি নিয়ে কারবার শুরু করেছে, এজন্য মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে। মূলধন, মূলধন হিসাব ক্রেডিট। মূলধন হিসাব ক্রেডিট। এই ডেবিটের যোগফলের সমন্বয় হবে ক্রেডিট, অর্থাৎ ডেবিটে যত টাকা বসবে ক্রেডিটও তত টাকা বসবে। আমরা ডেবিটে দেখতে পাই 70,000 টাকা আছে, তাহলে ক্রেডিটও এখানে 70,000 টাকা আছে। এবার চলো শিক্ষার্থীরা আমরা জেনে নিই কারণটা কিভাবে লিখব। আগে বলেছি সম্পদ হিসাব ডেবিট হয়েছে, অর্থাৎ সম্পত্তি বৃদ্ধি পেয়েছে। তোমরা ঠিকই ধরতে পেরেছ। এখানে আমরা লিখব সম্পদ বৃদ্ধি। ক্রয় সেটা ব্যয়বাচক হিসাব, ব্যয় বৃদ্ধি। মালিকানা সত্ত্ব মূলধন, মূলধন মালিকানা
সত্ত্ব, মালিকানা সত্ত্ব ক্রেডিট হলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি। প্রিয় শিক্ষার্থীরা, তারপরে জানুয়ারি 5 নগদে পণ্য ক্রয়। নগদে যদি পণ্য ক্রয় করা হয়, নগদ টাকা তোমার কাছ থেকে চলে যাবে এবং ব্যবসায় পণ্য দ্রব্যের পরিমাণ বৃদ্ধি পাবে। ক্রয় হিসাব হলো ব্যয় জাতীয় হিসাব, ব্যয় হিসাব যদি বৃদ্ধি পায় ডেবিট হবে। তাহলে আমরা এখানে লিখব ক্রয় হিসাব ডেবিট। নগদ টাকা দিয়ে ক্রয় করা হয়েছে, এই জন্য নগদ টাকা হ্রাস পেয়েছে, চলে গেছে নগদান হিসাব হলো সম্পত্তিবাচক হিসাব। সম্পত্তি হ্রাস পেলে সম্পত্তিবাচক হিসাব ক্রেডিট হয়। টাকার পরিমাণ এখানে 30,000, এদিকেও 30,000। ব্যাখ্যাটা তোমরা আগেই জেনে গেছো, আবার বলি। ব্যয়, ক্রয় হিসাবটা হলো ব্যয়, ব্যয় ডেবিট হলে আমরা বলবো ব্যয় বৃদ্ধি। তাহলে এখানে লিখব ব্যয় বৃদ্ধি। নগদান হিসাব সম্পত্তিবাচক, সম্পত্তিবাচক হিসাব যদি ক্রেডিট হয় সম্পদ হ্রাস। এখানে আমরা লিখব সম্পদ হ্রাস। 15 তারিখের লেনদেন, বাকিতে পণ্য বিক্রয়। ক্রয় করলে ব্যয় হয়, বিক্রয় করলে আয় হবে। তাহলে আয়বাচক হিসাব, আয় বিক্রি করলে বৃদ্ধি পাবে, আয়ের পরিমাণ বাড়বে, আয় হিসাব ক্রেডিট হবে। আর ডেবিট হবে কোন পক্ষ? যেহেতু নগদে বিক্রি করে নেই, বাকিতে বিক্রয় করেছে, সেহেতু বিক্রয় করলে দেনাদার সৃষ্টি হয়। বাকিতে বিক্রয় করলে দেনাদারের পরিমাণ বৃদ্ধি পায়। এই জন্য দেনাদার আমার সম্পদবাচক হিসাব। দেনাদার হিসাব আমরা এটা লিখব ডেবিট। বিক্রয় করেছে, আয় হয়েছে, আমরা বিক্রয় হিসাব লিখব ক্রেডিট। টাকার পরিমাণ এখানে 50,000, এখানেও 50,000। ব্যাখ্যা তোমরা সহজে জানতে পারো, সহজে বলতো দেনাদার সম্পদ, সম্পদ ডেবিট হলে সম্পদ বৃদ্ধি। ভেরি গুড, তোমরা ভালো অনুমান করেছো। সম্পদ বৃদ্ধি। বিক্রয় হিসাব কি জাতীয় হিসাব? আয়। গুড। আয় হিসাব, আয়ের পরিমাণ বৃদ্ধি পেয়েছে, আয় ক্রেডিট হলে আয় বৃদ্ধি। সর্বশেষ লেনদেন হলো কর্মচারীদের বেতন প্রদান। কর্মচারীদের বেতন প্রদান করলে নগদ টাকার পরিমাণ হ্রাস পায়। বেতন একটা খরচ হিসাব, ব্যয় হিসাব, ব্যয়ের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। ব্যয়ের পরিমাণ যদি বৃদ্ধি পেয়ে থাকে, ব্যয় ডেবিট হবে। তাহলে আমরা এখানে লিখতে পারবো বেতন হিসাব ডেবিট। বেতন পরিশোধ করে কর্মচারীদের নগদ অর্থের জন্য নগদান হিসাব ক্রেডিট হবে। 5,000 টাকা ডেবিটে, 5,000 টাকা ক্রেডিটে। বেতনটা খরচ হিসাব, ব্যয় হিসাব, তার মানে ব্যয় বৃদ্ধি। নগদান হিসাব সম্পত্তিবাচক হিসাব, তাহলে এখানে হবে সম্পদ ক্রেডিট হলে সম্পদ হ্রাস। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা কারণ সহ কিভাবে ডেবিট ক্রেডিট নির্ণয় করতে হয় তোমরা সেটা ভালো করে বুঝতে পেরেছ। বাসায় বসে
আরো পাঠ্য বইয়ের তৃতীয় অধ্যায়ের এই অঙ্কগুলো আরো বেশি চর্চা করবে। এবার চলো আমরা গ নাম্বার গাণিতিক সমস্যাটা সমাধানে যাই। গ নাম্বার আমাদের জানতে চেয়েছে হিসাবে শ্রেণী বিভাগ, অর্থাৎ কোনটা কোন জাতীয় হিসাব সেটার শ্রেণী বিভাগ করার জন্য বলেছে। তাহলে আমরা এখানে হিসাবের শ্রেণী বিভাগের ক্ষেত্রে ঘরটা আমরা এভাবে করে নিতে পারি। এটার জন্য নির্দিষ্ট কোনো ছক নেই, কিন্তু এভাবে যদি আমরা করি তাহলে সুন্দর হয়। প্রথম ঘর লিখব তারিখ, তারপরের ঘর লিখব আমরা হিসাব, তারপরের ঘর লিখব হিসাবে শ্রেণী। তারিখ, এখানে লিখব সংশ্লিষ্ট পক্ষ সমূহ, এই ঘরে লিখব হিসাবে শ্রেণী। তাহলে প্রিয় শিক্ষার্থীরা চলো আমরা প্রথম থেকে যাই। প্রথমে জানুয়ারির 1 তারিখ পক্ষসমূহ কি কি আছে হিসাবের পক্ষগুলো? হ্যাঁ, তোমরা ঠিকই অনুমান করেছো। হিসাবের পক্ষগুলো হলো, একটা পক্ষ আছে নগদান হিসাব, একটা পক্ষ আছে ক্রয় হিসাব, একটা পক্ষ আছে মূলধন হিসাব। এবার আসি কোনটা কোন জাতীয় হিসাব, আগে আলোচনা করেছি, আবার বলছি নগদান হিসাব হিসাবের শ্রেণী পরে সম্পদ হিসাব, ক্রয় হিসাব, ব্যয় হিসাব, মূলধন হিসাব, সেটা হবে মালিকানা সত্ত্ব। 5 তারিখের লেনদেন জানুয়ারি 5, নগদে ক্রয়, দুটি পক্ষ হলো ক্রয় হিসাব, আরেকটি পক্ষ হলো নগদান হিসাব। ক্রয় হিসাবটা হলো আমাদের ব্যয় হিসাব, খরচ হিসাব। নগদান হিসাবটা হলো সম্পদ হিসাব। বুঝতে পেরেছ? এবার 15 তারিখ হিসাবের দুটি পক্ষ কি আছে? একটা পক্ষ আছে দেনাদার হিসাব আর একটা পক্ষ বিক্রয় হিসাব। আমরা এখানে লিখি দেনাদার হিসাব, আরেকটা পক্ষ বিক্রয় হিসাব। দেনাদার হিসাব সম্পদ হিসাব, বিক্রয় হিসাব আয় হিসাব। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, বোঝা যায়? এবার লাস্ট লেনদেনের মধ্যে আছে 30 তারিখ, কি আছে? বেতন হিসাব এবং নগদান হিসাব। আমরা এখানে লিখি নগদান হিসাব, বেতন হিসাব। বেতনটা হলো, নগদানটা হলো সম্পদ, বেতনটা হলো ব্যয়। এইভাবে আমরা হিসাবের শ্রেণী বিভাগটা নির্ণয় করতে পারি। আশা করি সবাই ডেবিট ক্রেডিট এবং হিসাবের শ্রেণী বিভাগ কিভাবে নির্ণয় করা যায় তোমরা সেটা শিখতে পেরেছো, কিছুটা ধারণা দিতে পেরেছো। নিয়মিত আমাদের ইউটিউব চ্যানেলে অনলাইন ক্লাসগুলো তোমরা দেখবে এবং তোমাদের যদি কোনো কিছু জানার থাকে কমেন্টস করবে,
এবং সরাসরি ফোন করে জেনে নিতে পারবে যে কোনো হিসাব বিজ্ঞানের সমস্যা সংক্রান্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং নিয়মিত পড়ালেখা করবে, বাসায় থাকবে, বাসা থেকে বের হবে না, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এই ক্লাস এখানে সমাপ্ত করছি। আল্লাহ হাফেজ।